স্যার এখানে একটা গান বল। আচ্ছা আমি বুঝি না, আমি সকালবেলা পরিষ্কার করছি, আবার ওইখানে কি মানে কে উঠে ওইখানে? ফেসবুক লাইভে দিয়েছেন এটা? এই তো পাগলা, বন্ধ করার পরে চলে, কি ঠিক করে দিয়ে গেল? এই যে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? মুস্তাক স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে মিস করতেছি। আপনাদের স্যার আমি সিঙ্গাড়া খাইলাম স্যার। কি? আর না, আমার চুল তো সব শেষ হয়ে গেল। দেখ, ও মোস্তাক স্যার গান শুনবে, স্যার ইউটিউবে সার্চ দেন। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। আজকে ক্লাসের যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্রিটিশ শাসনামল হচ্ছে 2, মানে পর্ব 2। গতদিন শেষ করেছিলাম হচ্ছে 1857 সালে। আজকে শুরু করব হচ্ছে ব্রিটিশ শাসনামল। ব্রিটিশ শাসনামল 1857 থেকে 1947। 1947, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার আমি গান শোনাবো না, আজকে ক্লাসটা শেষ করি। আচ্ছা, আমরা লর্ড ক্যানিং পর্যন্ত শেষ করেছিলাম, মানে প্রথম ভাইসরয়, তাই না? দেখেন, আমরা চলে যাব হচ্ছে লর্ড মেয়ো। লর্ড মেয়ো, হ্যাঁ, তিনি 1872 সালে ভারতবর্ষে
প্রথম ভারতবর্ষে প্রথম আদমশুমারি করেন? আদমশুমারি প্রতি 10 বছর অন্তর 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 জনসংখ্যা গণনার যে পদ্ধতি ওইটাকে বলা হয় আদমশুমারি। হ্যাঁ, তো ব্রিটিশ শাসন আমলে এই প্রথম আদমশুমারি হয়েছিল হচ্ছে 1872 সালে লর্ড মেয়র শাসন আমলে। ঠিক আছে, এরপর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। 1974 সালে এখন পর্যন্ত বাংলাদেশে আদমশুমারি হয়েছে 6 বার। আদমশুমারি হয়েছে 6 বার। প্রথম 1974, দ্বিতীয় 1981, তৃতীয় 1991, চতুর্থ 2001, পঞ্চম 2011, ষষ্ঠ 2022। এখানে ব্র্যাকেটে লিখবেন ষষ্ঠ আদমশুমারিতে নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা নামকরণ করা হয়। তাহলে দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত আদমশুমারি হয়েছে হচ্ছে টোটাল কয়বার? টোটাল আদমশুমারি হয়েছে কিন্তু হচ্ছে এখন পর্যন্ত 6 বার। প্রথম আদমশুমারি হয়েছিল হচ্ছে 1974 সালে, দ্বিতীয় 1981, তৃতীয় হয়েছিল হচ্ছে 1991, চতুর্থ 2001, পঞ্চম 2011, ষষ্ঠ 2022। এই পঞ্চম আদমশুমারি পর্যন্ত আদমশুমারির নাম ঠিক ছিল। ষষ্ঠ আদমশুমারি 2022 সালে যখন হইল তখন এই আদমশুমারির নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা নামকরণ করা হয়েছে। এই পর্যন্ত হয়েছে তো না? এই পর্যন্ত হয়েছে না বলেন তো? ওকে ওকে এরপর আমরা চলে যাব হচ্ছে লর্ড লিটন। হ্যাঁ, এই লর্ড লিটন কতগুলো কাজ করেছিল, তার মধ্যে তিনি 1878 সালে 1878 সালে বিনা
লাইসেন্সে অস্ত্র রাখা নিষেধ করেন। এরপর আবার দেশীয় ভাষায় সংবাদপত্র প্রচারে নিষেধ করেন। আচ্ছা, এরপর তিনি ইংল্যান্ডের রানী, মানে তো ওই সময় ইংল্যান্ডের রানী ছিলেন ভিক্টোরিয়া, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে কাইসার ই হিন্দ উপাধি প্রদান করেন। উপাধি প্রদান করেন। ঠিক আছে, এরপর আমরা চলে যাব লর্ড রিপন। এই লর্ড রিপন ভালো ছিলেন, তিনি ভারত বন্ধু নামে পরিচিত। ঠিক আছে। আচ্ছা, তিনি দেশীয় ভাষায় সংবাদ পত্রের স্বাধীনতা প্রদান করেন। দেশীয় ভাষায় আচ্ছা সংবাদপত্র প্রচারের স্বাধীনতা, আবার তিনি ভারতবর্ষে প্রথম স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তন করেন। আচ্ছা, তার সময়ে স্যার উইলিয়াম তার সময়ে স্যার উইলিয়াম হান্টারকে প্রধান করে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়, যার নাম হান্টার কমিশন। যার নাম হান্টার কমিশন। আচ্ছা, রাজীব আল হাসান লর্ড রিপনের সময়কাল হচ্ছে 1880 থেকে 1884। আচ্ছা, হান্টার কমিশন গঠন করা হয় 1882 সালে। হ্যাঁ,
এই হান্টার কমিশন, এটা তো ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন বা উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন, 1882 সালে গঠন করা হয়। আর বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কিন্তু হচ্ছে ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। এই মাছটা তোর গরম লাগে না স্যার? গরম লাগে না তোরে? গরম লাগে না হঠাৎ করে এত? অতিরিক্ত চাপ নেওয়া হয়ে গেছে, এই জন্য জ্বরগুলো হচ্ছে। কি হয়েছে? কালকে মনে হয় আমার আছে না? হ্যাঁ লিজা মাই, হ্যাঁ ভার্নাকুলার অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ঠিক আছে। হ্যাঁ লিজা মাই, এটাই ভাই, এটা হইলে বলেন। বুঝি তোমায় স্বপ্ন গানে। ওকে, এরপর লর্ড কার্জন, খুবই গুরুত্বপূর্ণ। তিনি 1904 সালে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল আছে না, সেই কার্জন হল। ওকে, এরপর তিনি 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ করেন। বঙ্গভঙ্গ তার মানে বাংলাকে দুইটা ভাগে ভাগ করেন। দেখেন, বঙ্গভঙ্গ করেন অর্থাৎ বাংলা ভাষাভাষী অঞ্চলটাকে দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে দেখেন পূর্ববঙ্গ, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আচ্ছা, পূর্ববঙ্গ গঠিত হয়েছিল হচ্ছে পূর্ব বাংলা ও আসাম নিয়ে, আসাম প্রদেশ নিয়ে পূর্ব বাংলা, পূর্ববঙ্গ আসাম প্রদেশ নিয়ে পূর্ব বাংলা। আর পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল হচ্ছে মুর্শিদাবাদ মানে কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, বিহার, উড়িষ্যা, এই অঞ্চলগুলো নিয়ে পশ্চিমবাংলা গঠিত হলো। কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, বিহার, এইগুলো নিয়ে পশ্চিমবাংলা গঠিত হলো। ঠিক আছে, ওকে। এরপরে বলা হচ্ছে
এই পশ্চিমবঙ্গের রাজধানী হইল হচ্ছে কলকাতা, কলকাতা। আর পূর্ববঙ্গের রাজধানী হইল হচ্ছে ঢাকা। পূর্ববঙ্গের রাজধানী হলো কি? ঢাকা। তাহলে বঙ্গভঙ্গ করেছিল লর্ড কার্জন 1905 সালে 16ই অক্টোবর। ঠিক আছে? তো বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশের সৃষ্টি হয়। ঠিক আছে, দুইটা প্রদেশের সৃষ্টি হয়। একটা হচ্ছে পূর্ববঙ্গ প্রদেশ আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ। দুইটা প্রদেশের সৃষ্টি হয়, প্রদেশ দুইটা প্রদেশের সৃষ্টি হয়। একটা হচ্ছে দুইটা প্রদেশ, ঠিক আছে, একটা হচ্ছে পূর্ববঙ্গ প্রদেশ আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ। ঠিক আছে, এই যে দুইটা প্রদেশের সৃষ্টি হলো পূর্ববঙ্গ প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ। পূর্ববঙ্গ প্রদেশ গঠিত হলো পূর্ব বাংলা, আসাম নিয়ে। আর পশ্চিমবঙ্গ প্রদেশ গঠিত হইল কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, বিহার, উড়িষ্যা, এই অঞ্চলগুলো নিয়ে, বর্ধমান, এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রদেশ হচ্ছে গঠিত হয়। ওই পশ্চিমবঙ্গের রাজধানী হয় হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা, আর পূর্ববঙ্গের রাজধানী হচ্ছে ঢাকা। বলা হয়ে থাকে ঢাকা বাংলার প্রথম প্রাদেশিক রাজধানী, প্রাদেশিক রাজধানী হয়, রাজধানী হয় বঙ্গভঙ্গের ফলে 1905 সালে। 1905 সালে, অর্থাৎ ঢাকা বাংলার প্রথম প্রাদেশিক রাজধানী হয় 1905 সালে। কারণ 1905 সালে বাংলা দুইটা প্রদেশে বিভক্ত হয়, একটা পূর্ববঙ্গ প্রদেশ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ। এই পূর্ববঙ্গ প্রদেশের রাজধানী হলো ঢাকা, প্রথম প্রাদেশিক রাজধানী হইলো ঢাকা। তো এখন পর্যন্ত 5বার রাজধানী ছিল, তাই না? ঢাকা তো বাংলার রাজধানী হয় 5বার: 1610, 1660, 1905, 1947, 1971। আচ্ছা, এই পূর্ববঙ্গ প্রদেশের লেফ লেফ পূর্ববঙ্গ প্রদেশের গভর্নর হয় 1905 সালে। পূর্ববঙ্গ প্রদেশে যিনি গভর্নর হয় বামফিল্ড ফুলার। বামফিল্ড ফুলার, এই বামফিল্ড ফুলারকে পূর্ববঙ্গ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বামফিল্ড ফুলারকে পূর্ববঙ্গ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত বোঝা গেছে কিনা দেখেন।
1660 সাল হচ্ছে ওই আওরঙ্গজেবের শাসনামলে, হাই বললাম মাস্টার, ওই আওরঙ্গজেবের শাসনামলে। হ্যাঁ, আচ্ছা, দেখেন, এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে আবার রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন। হ্যাঁ, আচ্ছা, তো আমার সোনার বাংলা গানটি তো, সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান কাব্যগ্রন্থের গীত বিতানের একটা কবিতা, স্বরবিতান কাব্যগ্রন্থের গীত বিতানের একটা কবিতা। তো এই আমার সোনার বাংলা গানটি টোটাল হচ্ছে 25 লাইন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় 10 লাইন, আর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়েছে 4 লাইন। বলা হয়ে থাকে 3 মার্চ 1971 সালে আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা প্রদান করা হয়। ওকে, আচ্ছা, রাখি বন্ধন অনুষ্ঠান হচ্ছে ওই হাতে একটা ফুল বেঁধে যায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে। হ্যাঁ, এই রাখি বন্ধন অনুষ্ঠান চালু করেছিল, বোনেরা ভাইদের হাতে ফুল বেঁধে যায় একটা। হ্যাঁ, ওটাকে বলে রাখি বন্ধন অনুষ্ঠান। বুঝলে রাজীব আল হাসান? জাতীয় সঙ্গীত থেকে প্রশ্ন হবে না ভাই, বাদ দেন, আপা থাকলে আসতো, ওই জন্য লেখাচ্ছি না। এরপর 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা হয় 30 ডিসেম্বর। আচ্ছা, 30 ডিসেম্বর 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে। নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে, নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে। এরপর এরপর 1906 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল মূলত ওই বিলেতি দ্রব্য বর্জন, স্বদেশী দ্রব্য গ্রহণ, এটার জন্য। স্বদেশী আন্দোলনের মূল বিষয়, স্বদেশী আন্দোলনের মূল বিষয়, স্বদেশী আন্দোলনের মূল বিষয় বিলেতি দ্রব্য মানে বিদেশি দ্রব্য বর্জন, বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্য গ্রহণ। স্বদেশী দ্রব্য গ্রহণ, ঠিক আছে? ওকে, এরপর 1909 সালে মরলি মিন্টো সংস্কার আইন ব্রিটিশ পার্লামেন্ট পাস করে। ব্রিটিশ পার্লামেন্ট পাস করে যার মাধ্যমে মুসলমানরা পৃথক নির্বাচনের
সুযোগ লাভ করে, লাভ করে। ঠিক আছে, তাহলে দেখেন আমি বলছি যে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 30শে ডিসেম্বর নবাব স্যার সলিমুল্লাহ নেতৃত্বে। এই মুসলিম লীগ কিন্তু হচ্ছে মুসলমানদের প্রথম রাজনৈতিক দল। ঠিক আছে, মুসলমানদের প্রথম রাজনৈতিক দল। এরপর বলা হচ্ছে 1906 সালে আবার স্বদেশী আন্দোলন শুরু হয় ঢাকায়। এটা স্বদেশী আন্দোলনের মূল বিষয় ছিল হচ্ছে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্য গ্রহণ। ঠিক আছে, আচ্ছা। আবার 1909 সালে মরলি মিন্টো সংস্কার আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়, যার মাধ্যমে মুসলমানরা পৃথক নির্বাচনের সুযোগ লাভ করে। মানে এর আগে মুসলমানরা কোনো পৃথক নির্বাচনের সুযোগ লাভ করতে পারে নি। এই যে মরলি ছিল হচ্ছে আহ ভারত হচ্ছে এ তো গভর্নর জেনারেল মানে ভাইসরয় ছিল, আর মিন্টো ছিল হচ্ছে ভারত সচিব। ঠিক আছে, মরলি ছিল হচ্ছে লর্ড মরলি, তিনি ছিলেন হচ্ছে তৎকালীন হচ্ছে গভর্নর মানে ভাইসরয় ছিলেন, আর লর্ড মিন্টো ছিলেন হচ্ছেন ভারত সচিব। এই দুইজন মিলে একটা সংস্কার আইন পাশ করলেন ব্রিটিশ পার্লামেন্টে, যেটার নাম হচ্ছে মরলি মিন্টো সংস্কার আইন। এই আইন অনুসারে মুসলমানরা পৃথক নির্বাচন করার সুযোগ লাভ করে। ঠিক আছে, এই পর্যন্ত হইলে একটু বললেন, এই পর্যন্ত হইলে একটু বললেন। যদি আবার দেখা হতো না। হাঁটতে তোর হাত ধরে। ওকে, ওকে। দলিলপত্রের নতুন নিউ ক্লাস রুটিনে বাংলার জিকে কেন স্যারকে একটু প্রশ্ন করেন ভাই, এটা সম্পর্কে আমি বলতে পারবো না। তবে ওইটা যে রুটিনটা দিয়েছে ওইটা হচ্ছে আমাদের মেবি ওই বইয়ের সলভ ক্লাস। হ্যাঁ, বইয়ের সলভ ক্লাস। আর জানি না ওটা কিভাবে কি করছেন, স্যারকে একটু কাইন্ডলি বলেন ভাই। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ, আচ্ছা। আচ্ছা, কিসের পিডিএফ লাগবে লোকমান হাকিম একটু বলেন তো ভাই। আচ্ছা, লর্ড হার্ডিঞ্জ 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন।
বঙ্গভঙ্গ হ্রদের সময় বঙ্গ ভঙ্গ ও বঙ্গভঙ্গ হ্রদের সময়, হ্রদ মানে আবার দুই বাংলা এক করে দিলে, হ্যাঁ, হ্রদের সময়, হ্রদের সময় ব্রিটেনের রাজা ছিলেন, ব্রিটেনের রাজা ছিলেন পঞ্চম জর্জ, পঞ্চম জর্জ। এরপর 1912 সালে, 1912 সালে ভারতের রাজধানী, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়, দিল্লিতে স্থানান্তর করা হয়। প্রশ্ন হয় যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? 1912 সালে। এরপর লর্ড হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ 1912 সালে বাংলাদেশের একমাত্র, বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি, বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি, একাডেমি সারদা পুলিশ একাডেমি নির্মাণ করেন, সারদা পুলিশ একাডেমি রাজশাহী, সারদা পুলিশ একাডেমি রাজশাহী নির্মাণ করেন, নির্মাণ করেন। এরপর তিনি 1912 সালে, 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠন করেন, নাথান কমিশন গঠন করেন, নাথান কমিশন গঠন করেন, যার সদস্য ছিল 13 জন, যার সদস্য ছিল 13 জন। এরপর তিনি পাবনার পাকশিতে, পাবনার পাকশিতে হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন, নির্মাণ করেন। আচ্ছা, 1912 থেকে 1915। দেখেন লর্ড হার্ডিঞ্জ কতগুলো কাজ করলেন। তিনি প্রথমত বঙ্গভঙ্গ রদ করলেন 1911 সালে। বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটেনের রাজা ছিলেন পঞ্চম জর্জ। 1912 সালে তিনি ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। আবার 1912 সালে লর্ড হার্ডিঞ্জ বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি সারদা পুলিশ একাডেমি রাজশাহী নির্মাণ করেন। এরপর তিনি 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠন করেন। এই নাথান কমিশনের সদস্য ছিলেন 13 জন। এরপর তিনি পাবনার পাকশিতে পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। লোকমান হাকিম আমাকে নক দেন ভাই, আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দেন, আমি দিয়ে দেবো ভাই, কেমন?
পাকশি, এটা পাকশি ব্রিজ। হ্যাঁ ভাই, আপনাদের গ্রুপে আমি নাই। হ্যাঁ, আমি আপনাদের গ্রুপে নাই, থাকলে অবশ্যই অবশ্যই দিতাম। আচ্ছা, এরপর এরপর দেখেন। আচ্ছা, 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলার তরুণ নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এই চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর 1919 সালে খেলাফত আন্দোলনের ডাক দেন মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী, অর্থাৎ তুরস্কের খিলাফতকে রক্ষা করার জন্য 1919 সালে এই মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, ওইটা হচ্ছে খিলাফত আন্দোলন। এরপর 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ ও অহিংস আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলনের ডাক দেন। এরপর 1922 সালে মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের ডাক দেন। এরপর 1919 সালে ভারতের জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটেনের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। এই পর্যন্ত লেখেন তো আগে। দেখেন, বলা হচ্ছে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের লখনৌতে। বাংলার তরুণ নেতা শেরে বাংলা ফজলুল হক এই চুক্তি স্বাক্ষর করেন।
1919 সালে খেলাফত আন্দোলন ডাক দেন মৌলানা মোহাম্মদ আলী শওকত আলী। 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন ডাক দেন। আবার 1922 সালে মহাত্মা গান্ধী অহিংস আন্দোলন ডাক দেন। আবার 1919 সালে ভারতের জালিয়ানবাগের চৌরাশিরা থানায় আগুন লাগে, অনেকগুলো পুলিশকে মারা হয়, আর অনেকগুলো মানুষকে হত্যা করা হয়। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এই নাইট উপাধি, ব্রিটেনের দেওয়া নাইট উপাধি হচ্ছে ত্যাগ করেন। এরপর 1919 সালে এরপর 1919 সালে খুবই গুরুত্বপূর্ণ, মন্টেগু মন্টেগু সেমসফোর্ড আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়, মানে এটা একটা ভারত শাসন আইন। মন্টেগু সেমসফোর্ড হচ্ছে এই মানে গভর্নর জেনারেল হচ্ছে মন্টেগু, আর হচ্ছে ওই বড়লাট হচ্ছে সেমসফোর্ড, দুইজনে মিলে যে আইনটা পাশ করে ওটাকে বলা হয় মন্টেগু সেমসফোর্ড আইন। এটা পাশ হয় 1919 সালে। 1919 সালে ঠিক আছে। লখনৌ একটা স্থানের নাম, লখনৌ একটা স্থানের নাম, লখনৌ একটা স্থানের নাম, ঠিক আছে। লোকমান হাকিম রুবেল মাহমুদের সার্চ দেন। হ্যাঁ, রুবেল মাহমুদ এই নাম দিয়ে সার্চ দিলে আমারে পাবেন। আর যদি খুব কষ্ট হয় তাহলে 01645038558, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে নক দেন। আচ্ছা লিজা মাহি, এটা তো ওই যে ভারতীয় কংগ্রেস যে রাজনৈতিক দল ছিল হিন্দুদের এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত একটা চুক্তি। হ্যাঁ, এটা মূলত একটা চুক্তি। এর লক্ষ্য বা উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশ সরকারের কাছে স্বায়ত্তশাসনের জন্য যৌথ দাবি উপস্থান করা, এতে হিন্দু মুসলিম ঐক্যের প্রতিফলন ঘটেছিল। হ্যাঁ, মানে হিন্দু মুসলমানদের একটা দাবি আর কি। লখনৌ চুক্তি মানে হিন্দু মুসলমানদের একটা স্বায়ত্তশাসনের জন্য একটা দাবি আর কি। ক্লাস হবে, টেনশন করো না, প্রত্যেকটা ব্যাচে ক্লাস হবে, হিউজ পরিমাণ ক্লাস হবে ভাই। রুটিনটা হয়তো ভুল করে দিয়েছে, টেনশন করে না। আচ্ছা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, তহিদ আবির, এটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাই, ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন। যেমন বঙ্গবন্ধু 1971 সালে 3 জানুয়ারি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল না, তো ঠিক ওই মহাত্মা গান্ধী কিন্তু হচ্ছে এই আন্দোলনটা ডাক দেয়। ঠিক আছে, ওই যে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের কারণে নাইট উপাধি ত্যাগ করে। ঠিক আছে, মানে ব্রিটিশরা মানে অনেকগুলো মানুষ মেরে ফেলে। আচ্ছা, আচ্ছা তহিদ আবির, অহিংস আন্দোলন বলতে সাধারণত শান্তিপূর্ণ উপায় এবং সহিংসতা পরিহার করে কোনো প্রতিবাদ করার জন্য যে আন্দোলন, সেটাকে বলা হয় অহিংস আন্দোলন। মানে বিভিন্ন অন্যায় নিপীড়নের উপরে আন্দোলন কিন্তু হচ্ছে করা হয়। হ্যাঁ, এই জন্যই মহাত্মা গান্ধী 1922 সালে অহিংস আন্দোলনের ডাক দেন। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান, ছিল যত রং, আছি আমি শুধুই তোমার, তুমি
ওকে, আচ্ছা শোনেন, ওই যারা পিডিএফ চাচ্ছেন আমি ক্লাস শেষ করে দিয়ে দেবনি ভাই, কেমন? আমি ক্লাস শেষ করে সবগুলোরই পিডিএফ দিয়ে দেবনি, ঠিক আছে? এরপর লেখেন 1923 সালে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষর করেন। বেঙ্গল প্যাক্ট চুক্তি হচ্ছে হিন্দু এবং মুসলমানদের একত্রিত করার জন্য একটা চুক্তি। ওটা 1923 সালে স্বাক্ষরিত হয়, এটাকে বলা হয় বেঙ্গল প্যাক্ট। আর এই চুক্তি স্বাক্ষর করেছিলেন বা এই চুক্তির উদ্যোক্তা ছিলেন হচ্ছে ওই যে চিত্তরঞ্জন দাস, মানে তো উনি তো বিপ্লবী নেতা ছিলেন, তার উপাধি ছিল দেশবন্ধু। হ্যাঁ, আচ্ছা। এরপর 1927 সালে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। আবার 1929 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা ঘোষণা করে। 14 দফা ঘোষণা করেন। এরপর 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। এরপর 1942 সালে মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের ডাক দেন, অর্থাৎ ব্রিটিশদের ভারত ছাড়ার জন্য আন্দোলনের ডাক দেন। ভারত ছাড় আন্দোলনের ডাক দেন। এই পর্যন্ত লেখেন। তাহলে 1923 সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে? এরপর বলা হচ্ছে 1927 সালে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। আবার 1929 সালে মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা ঘোষণা করেন ব্রিটিশ বিরোধী। এরপর 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। প্রশ্ন হয় ভারত শাসন আইন কত সালে পাশ হয়? এরপর 1942 সালে মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের ডাক দেন। এই পর্যন্ত হইলে আমাকে বলেন।
ভারত ছাড় আন্দোলন হচ্ছে ওই যে ভারত ব্রিটিশদের ভারত থেকে চলে যেতে যে আন্দোলনটা শুরু করেন আর কি, ওটাকে বলা হচ্ছে ভারত ছাড় আন্দোলন। হ্যাঁ, সংক্ষেপে আমি যদি বলি সহজ ভাষায়, মানে এটাও একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন। এটাও মহাত্মা গান্ধী ডাক দিয়েছিল, ব্রিটিশদের ভারত ত্যাগ করার জন্য এই আন্দোলনের ডাক দেন। ওকে, আচ্ছা, সত্যাগ্রহ আন্দোলন তাই না? আচ্ছা, সত্যাগ্রহ আন্দোলনটা হচ্ছে, এটা ডাক দিয়েছিল হচ্ছে ওই যে মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিল 1929 সালে। বলা হয় যে ব্রিটিশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে পরিচালিত অহিংস প্রতিরোধ আন্দোলন, যেখানে সত্য নৈতিক শক্তির উপর জোর দেওয়া হয়েছিল, ওটাকেই বলা হচ্ছিল হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন। এগুলো মূলত ভারত ছাড় আন্দোলন, ঠিক আছে তহিদ আবির? এগুলো মূলত ভাই ভারত ছাড় আন্দোলন, যেখানে নাগরিকের অবাধ্যতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে একটা লড়াই, মানে এক কথায় সত্য ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনগুলো মহাত্মা গান্ধী ডাক দিয়েছিল, ঠিক আছে? এখনকার আন্দোলন তো দেখেন না, স্লোগান, মানে এক একটা স্লোগান দেখলে তো রে বাপরে, কলিজা কাঁপে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, কি সব আন্দোলন বাপরে। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে 50-এর মন্বন্তর। 50-এর মন্বন্তর, 50-এর মন্বন্তর। হ্যাঁ, আমি আপনাদের 76-এর মন্বন্তর পড়াইছিলাম না গত ক্লাসে, এখানে 50-এর মন্বন্তর, ঠিক আছে? আচ্ছা, বাংলা সাল, ইংরেজি সাল। দেখেন, বাংলা সাল ছিল 1350 আর ইংরেজি ছিল 1943, অর্থাৎ ব্রিটিশ শাসনামলে 1943 সালে। আরে না, এই তথ্য তো এগুলো সহজ তহিদ আবির, এগুলো হচ্ছে নর্মাল বিষয়, এত কঠিন করে নেন না ভাই প্লিজ, ঠিক আছে? সাধারণ জ্ঞানই তো এটা, তো মানে সহজ একটা বিষয়, সহজ একটা সাবজেক্ট, এটা প্লিজ কঠিন করে নেন না। আমরা যে বিষয়টাকে কঠিন নিই সেই বিষয়টা কিন্তু ভাই আরো কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো আমার মনে হয়, আমি তো পারতাছি না, আমি তো মোটামুটি পারতাছি, তাহলে আপনারা, আমি তো পড়ার সময়ই পাই না এখন, বিশ্বাস করবেন কিনা জানি না, সেই সকাল 8টায় ক্লাসে দাঁড়াইছি, এখন পর্যন্ত চলতেছে। মানে গত সপ্তাহে যা ক্লাস নিয়েছি, মানে এটা হচ্ছে এই 2025 সালে এত ক্লাস কোনো সপ্তাহে আমি নিই নাই। গত সপ্তাহে এমন কোনো দিন নাই যে দিনে আমি টানা 5 দিন ক্লাস নিতে হচ্ছে 14, 15, 16 ঘন্টা করে ক্লাস নিছি প্রতিদিন। প্রতিদিন 14, 15, 16 ঘন্টা করে ক্লাস নিছি, মানে কোনো মাপ নাই। মানে সকাল 7টা, 7:30, 8টায় ক্লাসে দাঁড়াই, রাত 11টা, 11:30 পর্যন্ত চলে, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে, মানে আমি, এই যে আজকে সকাল থেকে জ্বর, জ্বর মানে সকালে খুব জ্বর আসছিল, গোসল দেওয়ার পর আরো জ্বর আসলো, তারপর একটা ওষুধ খেয়ে বের হইলাম, ওই ঝুঁকাই চলতেছে এখন পর্যন্ত, আবার এসে একটা ওষুধ খাইলাম, এই চলতেছি, ঠিক আছে? তো ভেঙে পড়েন না, মানে ট্রাই করেন, মানে আসলে মাইন্ড যেভাবে আমরা সেট আপ দিই ওইভাবে কিন্তু হয়। তো আমার মনে হয় পড়াশোনাগুলোকে এনজয় করা উচিত। আমি যেমন পড়াই, আমি পড়ানোটাকে এনজয় করি, যার কারণে আমি পড়াতে পারি, নয়তো আমি এতদিনে পাগল হয়ে যাইতাম, যার জীবনে পড়াইছি তো। আমি অফলাইনে মিনিমাম হচ্ছে 40,000 স্টুডেন্ট পড়াইছি এখন পর্যন্ত, শুধুমাত্র অফলাইনে, 2014 সাল থেকে এখন পর্যন্ত মিনিমাম। কারণ রাজশাহীর ম্যাক্সিমাম কোচিংয়ে আমি ক্লাস নিতাম, এখন কোচিংয়ে ক্লাস কমাই দিছি, নিজের ব্যাচ আছে তো। তারপরে একাডেমিক আবার শুরু করতে যাচ্ছি। ওই কোচিংয়ে ক্লাস নেওয়ার থেকে একাডেমিকে ক্লাস, নিজের ব্যাচ পড়ানোই ভালো। কোচিংয়ে ক্লাস নেওয়া হুদায় টাকা পয়সা কম দেয়, ব্যাচ পড়ালে মোটামুটি একটা খরচ চলে আসে, নিজের প্রতিষ্ঠান নিজের মতো করে চলা যায়, আর ভাল লাগে না, ঠিক আছে? তো যাই হোক, ওই সবাই ট্রাই করেন, ভালো কিছু করেন, এই যে আপনারা ভালো কিছু করলে ভালো লাগবে, মানে স্টুডেন্টরা ভালো কিছু করলে মনে হয় যে আমি ভালো কিছু করছি, এরকম মনে হয়।
মানে আমাদের সফলতা তো খুব কম। মানে আমরা পড়াইতে পড়াইতে নিজেকে ওইভাবে সময় দিতে পারি না, আমরা কিন্তু হচ্ছে নিজেকে খুব কম সময় দিই, সময় পাই না আর কি, এই জন্য সময়গুলো দিই না। তবে আপনারা তো সময় আছে, ওই সময়গুলো কাজে লাগান, পড়েন। প্রাইমারি হেডমাস্টার কিন্তু একটু কঠিনই পরীক্ষা হবে ভাই, ম্যাথ ইংলিশ একটু কঠিন হবে, কারণ হেডমাস্টারের চাকরি তো, দশম গ্রেডের চাকরি তো, দেখা যাচ্ছে প্রিলি দিয়ে চাকরি, একটু কঠিন হবে, একটু না ভালোই কঠিন হবে। সো আপনারা একটু ভালো করে ট্রাই করেন, ঠিক আছে? পারবেন, আশা করি পারবেন। মানে একটা চাকরি হলেই হবে, ছোট হোক। আর ইচ্ছাগুলোকে একটু ছোট করেন, মানে প্রত্যাশাগুলো, ইচ্ছাগুলোকে একটু ছোট করেন। মানে এমন কোনো ইচ্ছা পোষণ করেন না বা এমন কোনো প্রত্যাশা কারোর উপর রাখেন না যেটা আপনার খারাপ থাকার কারণ হয়। এইগুলো বাদ দিয়ে দেন। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে কোনো প্রত্যাশা রাখেন না। আর যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে আল্লাহর কাছে চাইেন এবং পরিশ্রম করেন, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ আপনার জন্য যেটা ভালো, যেটা উত্তম, সেটাই কিন্তু আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? বোঝাতে পারছি আমি? হ্যাঁ, এই তো, সাহস রাখেন। হ্যাঁ, হ্যাঁ, দোয়া তো দেখেন, আপনাদের জন্য তো অন্তত দোয়াটা করতে পারি, এটা মন থেকে, মানে আপনারা বললেও মন থেকে দোয়া আসে, না থাকলেও মন থেকে দোয়া চলে আসে। ঠিক আছে? আচ্ছা। সানজানা, সানজি। হ্যাঁ, লিজা মাহি, ঠিক আছে ভাই। হ্যাঁ, জিহাদ হাসান, হাই বলুন, মাসুর। হ্যাঁ, আমিন ভাই। আচ্ছা। তহিদুল আবে, দোয়া থাকবে ভাই, সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সবার ভালো কিছু করুক, কারণ আপনাদের সফলতাই আমাদের কাম্য। ঠিক আছে? এমনি জিয়াদ হাসান, না না, পরিশ্রম আপনারাও করেন, করেন না কে বলছে? হালিমা শিমু, কিন্তু আমাদের জন্য হার্ড না রে ভাই, হার্ড না, আপনি ট্রাই করেন, পারবেন। হ্যাঁ, হ্যাঁ, লিজা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা। সানজানা, সানজি, গানটা সুন্দর কিন্তু অনেক কঠিন। ওকে, দেখেন আমি আপনাদের বলছি 50-এর মনন্তর, যেটা বাংলা সাল 1350 এবং ইংরেজি 1943। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিন্তু হচ্ছে আমাদের এই অঞ্চলে কিন্তু একটা দুর্ভিক্ষ দেখা দেয়, এটা কিন্তু হচ্ছে 50-এর মনন্তর নামে পরিচিত। হ্যাঁ, আচ্ছা। বলা হয় ম্যাডোনা 43, ম্যাডোনা 43, এটি একটি চিত্রকর্ম, চিত্রকর্ম যা শিল্পাচার্য, শিল্পাচার্য জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন নির্মাণ করেন। আচ্ছা, অর্থাৎ 1943 সালে দুর্ভিক্ষকে কেন্দ্র করে শিল্পাচার্য জয়নুল আবেদিন একটা বিখ্যাত চিত্রকর্ম অঙ্কন করেন বা নির্মাণ করেন, অঙ্কন করেন, অঙ্কন করেন, অঙ্কন করেন, যার নাম ম্যাডোনা 43। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এরপর, এরপর দেখেন। আচ্ছা, এই যে 43, এটা গেল না, 50-এর মনন্তর গেল না। আচ্ছা, এই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, কিন্তু ব্রিটেনে কিন্তু ভারতবর্ষ থেকে সৈন্য প্রেরণ করা হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটেন বলেছিল যে তাদের যদি স্বাধীনতা প্রদান করে, না সরি, প্রথম বিশ্বযুদ্ধে সৈন্য প্রেরণ করার পর বলছিল যে প্রথম বিশ্বযুদ্ধ শেষে ভারতকে স্বাধীনতা প্রদান করা হবে, কিন্তু তাও ব্রিটিশরা কিন্তু করেনি। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেম কথা বলে। তো তারপরে যেটা হয়েছিল পরবর্তীতে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়, পারবো না। কিভাবে? আপনি তো দেখেন ভাইয়া।
না ভাই, হতাশা কাজ করা যাবে না। হ্যাঁ, কিসের হতাশা? খাবেন দাবেন পড়বেন বিন্দাস, সময় নেন। হ্যাঁ, 6 মাস 1 বছর সময় নেন, লং একটা সময় নেন। হ্যাঁ, এত সহজে কিন্তু এত কিছু হয় না। মানে আমরা মনে করি যে খুব দ্রুত কোনো কিছু পেয়ে যাব, না, দ্রুত কোনো কিছু পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের জন্য সাধনা করতে হয়, প্রত্যেকটা জিনিসের জন্য সাধনা করতে হয়, ঠিক আছে? আহ আমি কি বলবো, মানে আপনাকে একটা আমার পার্সোনাল লাইফের কথা বলি। পার্সোনাল লাইফ বলা ঠিক হবে কিনা তারপরে বলছি। আমি 2014 সাল থেকে ক্লাস অ্যাডমিশন পড়ানো শুরু করি। তো তখন ছোট মানুষ, কোচিনে তেমন ক্লাস দিত না, প্রচুর পরিশ্রম করতাম করতাম কত ভাইয়ের পিছনে ঘুরতাম, এই করতাম সেই করতাম, হ্যান করতাম ত্যান করতাম। মানে আমার নিজে ইনকাম করে নিজে চলা লাগতো, ফ্যামিলি চালানো লাগতো তখন থেকেই। তো ফ্যামিলিতে মা অসুস্থ, বাবা অসুস্থ, বোন অসুস্থ, বোনও পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি। তো রাজশাহীতে থেকে পড়াশোনা করাটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিল। কারণ ওই সময় আমার বাড়িতে প্রতিদিন 300 টাকা লাগতো ওষুধ কিনতে। এরকম একটা অবস্থা, প্রতিদিন 300 টাকা, মানে 370-80 টাকা লাগতো আমার মায়ের জন্য ওষুধ কিনতে, এটা মাস্ট লাগতোই। তো 2016 সালের শেষে ডিসেম্বরে, ধরেন 2017 সালে বোনকে নিয়ে আসলাম। তো রাজশাহীতে একটা মেয়ে রাখা, মেসে রেখা, এটা হচ্ছে তখন অনেক টাকা। তখন তার রুম ভাড়া ছিল হচ্ছে 1800 টাকা। হ্যাঁ, এরকমই 1800 কি 1500 না 1300, আমি জানি না, এরকমই হবে আর কি। দেখেন ওই ওই সময়টাতে প্রচুর পরিশ্রম করা লাগতো, কারণ বোনটাকে নিয়ে আসছিলাম। আমার তেমন ইনকামই নেই, তাই আল্লাহর একটা রহম। দেখেন, বোনকে যখন থেকে নিয়ে আসছি তখন আল্লাহ আমার ইনকামও দিয়ে দিয়েছে সেইভাবে, মানে হয়ে যায় তখন, মানে অনেক ইনকামই হইল। তো একদিনের কথা আমার খুব সুস্পষ্ট মনে আছে যে আগের দিনে রাত্রে আমার বোন ফোন দিয়ে বললো যে হচ্ছে মার্চ মাস। তো আমার বোন আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া কালকে আমার বাজার লাগবে, আর চাল লাগবে, মাছ লাগবে, আরো কি জানো বুঝেনি তো, রান্না করে খাই। সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো যাই হোক, আমি আবার বললাম হচ্ছে যে ঠিক আছে। আমি কোনো কিছু না বলেই আমি বলে দিলাম যে না ঠিক আছে, হচ্ছে বাজার করে দিব নি। আর বাড়িতে ফোন দিব এই অবস্থাও নাই যে বাড়ি থেকে টাকা নিব। তো আগের দিন আবার করছিলাম একটা কোচিং এর ক্লাস নেওয়ার জন্য, কথা বলে আসছিলাম পরের দিন সকালে। আমি জানি কি টাকা পয়সা দিবে কিনা এটাও আমি জানি না, পকেটে আমার 20 টাকা, সকালবেলা খাই নাই। 10টায় ক্লাস, 10:30টায় ক্লাস। তো বের হলাম ঘুম থেকে উঠে, না খেয়ে 20 টাকা নিয়ে বের হলাম, বাজারে আসলাম। 10 টাকা অটো ভাড়া দিয়ে ভার্সিটি থেকে কোচিনে ক্লাস শুরু করলাম। আমার পকেটে 10 টাকা, মাথায় কাজ করতেছে বোনিক বাজার করে দিতে হবে। তো তারপর হচ্ছে কোচিনে ক্লাস নিলাম। 12:30টায় বের হলাম। আমার প্রত্যেকটা মিনিট পরিচালক এবং স্টাফগুলো তারা সিসি ক্যামেরায় ফলো করে দেখলো। আজকের যে টপিকটা পড়াচ্ছি এটাই মনে হয় পড়াচ্ছিলাম আর কি। তো যাই হোক, তো ক্লাস শেষ করলাম 12:30টায়। একটা ক্লাসের কথা বলছিল, পরে আবার বের করে বললো যে বের হওয়ার পর পরিচালক বললো তাহলে আরেকটা ক্লাস নাও। খুব ক্ষুধা লাগছে, থাকতে পারতেছিলাম না। তো আমার বন্ধু ছিল, ওরে আবার বললাম কিছু খাওয়া। তো আবার ঝুরি টুরি খাওয়াইলাম, আমরা খেয়ে পানি খেয়ে আবার ক্লাসে ইন করলাম। ক্লাস থেকে বেরিয়েছি 3টায়। তো পরিচালক আমাকে 500 টাকা দিছিল তখন, মানে 900 টাকা ক্লাস পেমেন্ট তখন ঠিক করেনি, পরে ঠিক করেছিল। 450 টাকা ক্লাস পেমেন্ট, 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিলে 450 টাকা দিত। তো আমার জন্য ওটাই অনেক টাকা তখন। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে যে ভালোই লাগলো। 500 টাকা দিল, মনে একটা শান্তি আসলো। তখন 50 টাকা দিয়ে দুপুরের খাবার খাইলাম, আর 200-300 টাকার বোনকে বাজার করে দিলাম। তো তারপর থেকে আল্লাহ আমাকে আর কখনো পিছনে ফিরে তাকাই দেখেনি। আমি তখন কেমন জানি সাহস পাইছিলাম যে না, আমার দ্বারা কিছু হবে, যেহেতু এত বড় একটা কোচিনে টিকে গেছি। তখন আমার রিজিক আল্লাহ এখানে হয়তো নির্ধারণ করে রাখছে এরকম। আল্লাহর রহমত থেকে তখন থেকে আমার ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো তো দেখেন, আমি যদি হতাশ হইতাম, ভেঙে পড়তাম, তাহলে কিন্তু আমি হচ্ছে আজকে এখানে আসতে পারতাম না। আমি কোনোভাবে এখানে আসতে পারতাম না। তো আমি কিন্তু অনেক কয়টা ভাইবাও দিয়েছি চাকরির। হ্যাঁ, আমি 10ম গ্রেডের পরে পরীক্ষা ওইভাবে খালি প্রাইমারি ছাড়া অন্য কোথাও ওইভাবে দিই নাই। তো তো যাই হোক, ও, নিরাশ হবেন না, সবাই একটু স্ট্রংলি লেগে থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, নিজের কেয়ার করেন, নিজেকে সময় দেন, মানে হতাশ হবেন না। আর নামাজ পড়েন, পারলে নামাজ পড়েন। নামাজ পড়লে মনে একটা শান্তি থাকে, খারাপ কিছু কাজ করে না। যে যা ধর্ম আছে তার সে ধর্ম পালন করেন, অসুবিধা নাই। তো দেখেন, আমার একটা উদাহরণ আমি দিলাম যে আমার সিচুয়েশনটা কোথায় ছিল। এখন তো আপনার মনে করেন যে আমি 3 বেলা কাচ্চি খেতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই তৌফিক দিয়েছে। কিন্তু এখন আর এইগুলো ভাল লাগে না, বুঝতে পেরেছেন?
তো দেখেন, লেগে থাকেন, সবকিছুর জন্য সময় লাগবে। তো আপনারা একটু সময় নিয়ে কাজ করেন। সময় নিয়ে কাজ করলে হয় কি, ওইটার ফলাফল ভালো হয়। হুট করে দ্রুত ডিসিশন নিয়ে কোনো কাজ ভালো হয় না। দ্রুত দ্রুত ডিসিশন নিয়ে কোনো কাজ হচ্ছে ভালো হয় না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, হ্যাঁ। নিরাশ হয় না। আল্লাহ আহ, ওই যে মানে কোরআনের একটা আয়াতে সুস্পষ্টভাবে বলা আছে, কিন্তু যে চেষ্টা করে স্রষ্টা তাকে সহায়তা করে, হ্যাঁ। আর প্রত্যেকটা মানুষ কিন্তু তার কর্মফল ভোগ করে, কিন্তু দুদিন আগে দুদিন পরে। আপনি যতটুকু পরিশ্রম করবেন, আপনি কিন্তু হচ্ছে তার ততটুকুই ফল পাবেন। কিন্তু মানে পরিশ্রমকারীদের আল্লাহ কখনো নিরাশ করেন না আর কি। ওই যে একটা ডায়লগ আপনারা দেখেন না, যে বলে, সবাই বলে যে আমি অনেক মেধাবীকে ব্যর্থ হইতে দেখছি, কিন্তু কোনো কোনো পরিশ্রমীকে আমি ব্যর্থ হতে দেখি নাই। তো এই জিনিসগুলো মাথায় রাখেন। আপনারা যদি অনেক বড় মানুষ, অনেক বুঝেন, তারপরে ছোট মানুষ হিসেবে আমি অনেক কিছু বলে ফেললাম, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করেন। আর একটু মেনে চলেন, এগুলো দেখেন ভালো লাগবে। সত্যি ভালো কিছু হবে, দেখেন, সত্যি বলছি। ও, বই পড়ার কথা বলতেছেন? আমাদের প্রাইমারি বইটা আছে না? তো এই প্রাইমারি বইয়ের কি করবেন, এখানে তো 4টা সাবজেক্ট আছে না? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ। 4টা সাবজেক্ট আছে না? এই বই থেকে প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়বেন। বাংলা 5 পৃষ্ঠা পড়বেন, সাধারণ জ্ঞান 5 পৃষ্ঠা পড়বেন, ম্যাথ 5 পৃষ্ঠা পড়বেন, ইংরেজি 5 পৃষ্ঠা পড়বেন। 2 মাসের মধ্যে আপনার এই বই কমপ্লিট হয়ে যাবে। 2 মাসের মধ্যে, ঠিক আছে? 2 মাসের মধ্যে এই বইটা কমপ্লিট হয়ে যাবে। তখন দেখবেন আপনার বইও শেষ হয়ে যাবে, পড়াও আপনার মোটামুটি গুছিয়ে যাবে। এই একটা বই পড়েন, অনেক বই পড়ে হয় না, একটা বই পড়তে হয়। আমাদের এই বইটা আপনি ভালো করে পড়েন। আমি অন্য কোনো বই বলছি না। 2 মাস পর আপনি অন্য আবার বই পড়েন, তখন আবার বলেন 2 মাস পর আবার আপনাকে আমি কোনো বইয়ের নাম বলে দেব। তার আগে আপনি আমাদের এই প্রাইমারির বইটা সুন্দর করে, ঠিক আছে, সুন্দর করে পড়েন। প্রতিদিন 20 পৃষ্ঠা করে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ঠিক আছে? এই প্রত্যেকটা মানে সাবজেক্ট 5 পৃষ্ঠা করে পড়বেন। 1 মাস পর আপনার আমাকে রিভিউ দিবেন যে আমাদের পড়া গোছায়নি বা পড়া হয়নি। 1 মাস পর দেখবেন ভালো কিছু হবে। আর মোস্তাক স্যার হচ্ছে মাঝে মাঝে ডিস্টার্ব করতেছেন, ঠিক আছে? স্যার, আপনি কি কোনো কষ্টে আছেন? আর লোকমান হাকিম, আমাদের প্রাইমারি বইটা কিনে নেন ভাই, ঠিক আছে? আমাদের প্রাইমারি বইটা কিনে নেন। ও, মোস্তাক স্যার কষ্টে আছেন, আমি বুঝতে পারতেছি। মোস্তাক স্যারের জন্য হচ্ছে সমবেদনা ছাড়া কিছুই করতে পারলাম না। আমি ওনার জন্য একটা গান উৎসর্গ করতে পারি, তুমি বন্ধু আমার চির সুখে থাকো। স্যার, এতটুকুই বললাম আপনার জন্য। বুঝলাম ভাবি আপনারা কিছু করছে, যার কারণে আপনি অনলাইনে এসে ঢুকতেছেন। আর মোস্তাক স্যার সবসময় সিরিয়াস, হ্যাঁ। উনি একটা জটিল লোক। পরীক্ষা দেরিতে হলে আপনার জন্য তো ভালো না? পরীক্ষা দেরিতে হলে আপনার জন্য ভালো, ঠিক আছে? পরীক্ষা দেরিতে হলেও আপনার জন্য কিন্তু ভালো হবে, ঠিক আছে? মোস্তাক স্যারকে নিয়ে আমরা কালকে লাইভে আসবো, হ্যাঁ। মোস্তাক স্যারকে নিয়ে আমরা কালকে লাইভে আসবো, ইনশাল্লাহ লাইভে আসবো, ঠিক আছে? সিরিয়াসলি লাইভ আসবো, দেখি স্যার। স্যার কিন্তু হেভি গান পারে মাঝে মাঝে, রে বাপরে, ফাটিয়ে দেয় অফিসে বসে। আচ্ছা, আমাদের লাস্ট আর একটা টপিক আছে, সেটা হচ্ছে দেশভাগ। দেশভাগ, হ্যাঁ। আচ্ছা, 1947 সাল, 1947, সর্বশেষ যে ব্রিটিশ ভাইসরয়, সর্বশেষ ব্রিটিশ ভাইসরয়, ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন, তিনি 1947 সালে, 1947 সালের 14 আগস্ট পাকিস্তান ও 15 আগস্ট ভারতকে স্বাধীনতা প্রদান করেন। ভারতকে স্বাধীনতা স্বাধীনতা প্রদান
করেন। দেখেন, আমি যদি বলি যে 1947 সালে দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, কোনো দেশভাগ হয় না। হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। যেহেতু ওই যে 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, ওই যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, কি করেছিলেন? দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্ব বলতে কি? দ্বিজাতি তত্ত্ব বলতে হচ্ছে দুইটা দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আজকে হবে না ইনশাল্লাহ। দেখেন, দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বটা কি? দুইটা পৃথক জাতি। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল যেহেতু হিন্দু এবং মুসলিম দুইটা পৃথক পৃথক জাতি, তাদের জন্য পৃথক পৃথক রাষ্ট্র প্রয়োজন। তিনি এটাই 1939 সালে লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে ঘোষণা করেছিলেন। ওইটার ভিত্তিতে কিন্তু 1947 সালে এই ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের কিন্তু হচ্ছে জন্ম হয়। 14 আগস্ট পাকিস্তান আর 15 আগস্ট হচ্ছে ভারত, ঠিক আছে? পরবর্তীতে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা সীমানা নির্ধারণ করার জন্য যে কমিশন গঠিত হয়, তার নাম র্যাডক্লিফ কমিশন। অর্থাৎ স্যার জন সাইরিল র্যাডক্লিফকে প্রধান করে 1947 সালে ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করার জন্য একটা কমিশন গঠন করা হয়। ওই কমিশনটাই কিন্তু হচ্ছে র্যাডক্লিফ কমিশন। এই র্যাডক্লিফ কমিশন মূলত একটা সীমানা চিহ্নিতকারী রেখা সীমানা চিহ্নিতকারী রেখা, ঠিক আছে? আরে আল্লাহ, মোস্তাক স্যার ওয়াজ করেন? স্যার আপনি নাকি ওয়াজ করেন, আমি শুনলাম না তো স্যার। স্যার আপনাদের কত বড় ফ্যান আমি। দেখেন তাহলে, ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়েছিল যে কমিশন দ্বারা, সেটা হচ্ছে র্যাডক্লিফ কমিশন। স্যার জন সাইরিল র্যাডক্লিফকে প্রধান করে এই কমিশন হচ্ছে গঠন করা হয়েছিল। আর ভারত পাকিস্তান মূলত বিভক্ত হয়েছিল এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। কত সালে? 1947 সালে। 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট হচ্ছে ভারত, ঠিক আছে? আর আমরা মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে কিন্তু মাঝখানে ভারত পাকিস্তানের মধ্যে থাইকা গেল। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? তো যাই হোক, তাহলে আজকে আর কথা না বাড়াই, এই পর্যন্ত বোঝা গেল নাকি বলেন? আচ্ছা, এই পর্যন্ত হয়েছে না? আচ্ছা, আপনারা শাকিল স্যারের পেজে যারা প্রাইমারি বইটা নেবেন, বিশ্বাস করেন ওই বইটা যদি 2 মাসে কমপ্লিট করতে পারেন না, অনেক কিছু শিখতে পারবেন। সিরিয়াসলি বলতেছি। ওই বইয়ের আবার কিছু ভুলভ্রান্তি আছে, ওইগুলোর উপর আমরা আবার ক্লাসও নিচ্ছি। হ্যাঁ, ওগুলো ক্লাসও নিয়ে দিচ্ছি। তার মানে অনেক সুবিধা না আপনাদের জন্য, ঠিক আছে?
শাকিল স্যারের পেজে ওই শাকিল স্যারকে নক দেন, ওনার হোয়াটসঅ্যাপে বা গ্রুপে আপনাদের নক দেন যে বইটা নিতে চান, ঠিক আছে, তার হোয়াটসঅ্যাপে নক দেন বা কবির ভাইকে নক দেন। ভালো বইটা, হ্যাঁ ভালো বই, অসুবিধা নাই। মোস্তাক স্যার কই গেল? মোস্তাক স্যার আমি খুঁজে পাচ্ছি না স্যার রে। স্যার কই আপনি? আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এ মনটা কেন বারে বারে ভেঙে যায়, আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এ মনটা কেন বারে বারে ভেঙে যায়। তোমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়, তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়। লা 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 লা। ভাই ক্লাসের পেমেন্টটা না বলি কেমন? এই ক্লাসের পেমেন্ট দিয়ে কিছু হয় না ভাই। আচ্ছা তহিদ আবির, 11 থেকে 20 গেট এনাফ, 11 থেকে 20 গেট এনাফ 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 একটা বই। বইটা 11 থেকে 20 গেটের এনাফ একটা বই, ঠিক আছে? ওকে। ওকে, তো ঠিক আছে ভাই, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাস আবার দেখা হবে, হ্যাঁ? ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? মানে এক কথায় 1947 থেকে 70 আলোচনা করবো, দেখা হবে ইনশাল্লাহ। নাজুল ইসলাম ফিনু, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।